এখন তো কোনো প্রতিষ্ঠানে কোনো কাজই হয় না, সবাই ধরে নিয়েছে দেশে কোনো সরকার নাই, সুতরাং আপনি কোথাও গেলে কাজ পাবেন না। 5ই আগস্টের পরেও আমরা যেটা দেখেছি যে শূন্যতাটা রাজনীতির প্রক্রিয়া দিয়ে পূরণ করা হয়নি। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? অন্ধকার। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে উপস্থিত আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, জি। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, বলা হচ্ছে ডিসেম্বরে ঘোষণা হবে। ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামী প্রায় সব আসনেই তার প্রার্থী ঘোষণা করেছে, প্রাথমিক তালিকা। বিএনপি 237 আসনের মতো দিয়েছে, অন্য দলগুলো দিচ্ছে। আপনি খবর পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বড় বড় শোডাউন হচ্ছে। তাহলে টাকার যে ব্যবহার, টাকার প্রয়োগ, সেটা তো শুরু হয়ে গেছে। তার মানে আগামী নির্বাচনে টাকা একটা বড় ভূমিকা পালন করবে। আমাদের এখানে বলা হয় নির্বাচন কেন্দ্রিক রাজনীতি হচ্ছে বিনিয়োগ করা। তাহলে পরবর্তীতে আপনি যেটা বলছিলেন, যারা এই টাকা খরচ করছে, যেমন একজন উপদেষ্টাই বলছে এখন নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে, তাহলে এটা ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে নির্বাচনের পরে তো এই টাকাটা তারা পুনরুদ্ধার করতে চাইবে। তাহলে দেশের দুর্নীতি দমন, যে দুর্নীতির কারণে বা লুটপাটের কারণে শেখ হাসিনা রেজিমের পতন হলো, ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত হলেন, তাহলে সেই দুর্নীতি দমন, লুটপাটটা বন্ধ হবে কিভাবে যদি নির্বাচনের পর্যায় থেকেই যদি এটা কন্ট্রোল করা না যায়? এটা খুবই ডিফিকাল্ট। আমি বলি আপনাকে, এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে দুর্নীতি নিয়ে একটা কমিশন ছিল না? জি, দুর্নীতি দমন কমিশন জামান সাহেবের নেতৃত্বে, তাদের যে সুপারিশগুলো, সেখানেও কিন্তু অনেক দলের অনেকগুলো প্রস্তাবে আপত্তি আছে। আপনি জিজ্ঞেস করেন আপত্তিটা আপনি কেন দিলেন, ওটা জবাব নাই। মানে আমাদের এখানে একটা শক্তিশালী দুর্নীতি দমন কমিশন হোক, এবং তারা ভয়ে কেউ, মানে পাবলিক অফিস যারা হোল্ড করে তারা দুর্নীতি করতে পারবে না বা ভয় পাবে, এরকম একটা অবস্থা। এখানে তো আমরা তো ওই রকম একটা সিচুয়েশন যদি এনশিওর করতে না পারি তাহলে তো হবে না। আমাদের এখানে শুরু থেকে দুর্নীতি দমন কমিশন খুঁড়িয়ে আসছে, এবং এটা কখনোই স্বাধীন ছিল না। আপনি কাগজে কলমে স্বাধীন করে দিলেও স্বাধীন হবে না। আমাদের এখানে বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন না, এখন তো নাকি আরো বেশি স্বাধীন। কোথায় স্বাধীন? আমি তো স্বাধীন দেখি না। কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছিলেন যে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। না, কথা তো ঠিকই তো। আমি যদি অনেক টাকা দিয়ে একটা মনোনয়ন কিনি, তো সেই টাকা তো আমাকে তুলতে হবে, এবং তোলার পরেও আরো চাঁদা দিতে হবে, কারণ আপনি তো একা না, সাথে তো আরো অনেক সিন্ডিকেট আছে। হ্যাঁ, সেটাই তো। তাহলে দুর্নীতির লাগাম টানতে যদি না পারি, গণতন্ত্র বাঁচবে কিভাবে? না, মানে আমাদের এখানে তো প্রত্যেকটা বিষয়ই আসলে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আপনার দুর্নীতি, জবাবদিহি, উন্নয়ন, গণতন্ত্র, মানে জনবান্ধব প্রশাসন, একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা হবে না। সব কিছুই একটার সঙ্গে আরেকটা জড়িত। সুতরাং আপনি বিচ্ছিন্নভাবে আলাদা করে এটা করা সম্ভব যদি খুব শক্তিশালী রাজনৈতিক ইচ্ছা থাকে, পলিটিক্যাল উইল আমরা যেটাকে বলি। অর্থাৎ আমি আপনাকে একটা কথা বলি, একজন সরকারি কর্মকর্তা কখনোই দুর্নীতি করতে পারে না যদি তার সুপারভাইজার, তার বস যদি দুর্নীতিবাজ না হয়। একজন সচিব দুর্নীতিবাজ হতে পারে না যদি তার মন্ত্রী দুর্নীতিবাজ না হয়, সম্ভবই না। একজন মন্ত্রী দুর্নীতিপরায়ণ হতে পারে না যদি প্রধানমন্ত্রী দুর্নীতিপরায়ণ না হয়। মানে আমাকে বিশ্বাস করতে পারবেন না, আমি দুর্নীতি করি না, আমার মন্ত্রীরা চোর, তাহলে এটা তো কোনো কথা হইল না। আমি চোর পালি কেন? কাজেই এই প্রশ্নগুলো কিন্তু আসে। সুতরাং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। তাহলে গণতন্ত্র, তাহলে সবকিছুই হবে। সব প্রতিষ্ঠান কাজ করলে গণতন্ত্র সম্ভব, আর কাজ না করলে সেখানে চোরতন্ত্র সম্ভব। চোরতন্ত্র, আমাদের এখানে চোরতন্ত্র যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেছে একবার, এইটা অনেক সময় লাগবে এটা করতে, চোরতন্ত্র থেকে বের হয়ে আসতে। কালচারাল পরিবর্তনও লাগবে। ঘুষ দিয়ে পুলিশের চাকরি, ঘুষ দিয়ে স্কুলের শিক্ষকের চাকরি,
এই যে আমরা স্কুল শিক্ষকদের মাঠে মানে আন্দোলন করতে দেখি বেতন বাড়ানোর জন্য বা করার জন্য নানান দাবিতে, এদের বেশিরভাগই কিন্তু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। অনেক স্কুলে কোনো লেখাপড়াই হয় না। আমি গ্রামে গিয়ে দেখি কোনো লেখাপড়া নাই, কেউ লেখাপড়া করে না, অনেকে স্কুলে যায় আসেও না, কোনো রকমের মনিটরিং নাই, শিক্ষা কর্মকর্তা যিনি আছেন তিনি দুর্নীতিবাজ। তো সুতরাং এই অবস্থা তো আছে, এটা তো অস্বীকার করা যাবে না। তাহলে বলা হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পরে চোরতন্ত্রেরও পতন হয়নি? না, শুধু আমরা শুধু ফেসের পরিবর্তন দেখছি, মুখের, মানে কাঠামোর তো কোনো পরিবর্তন নেই। যে কাঠামোর উপর ভিত্তি করে চোরতন্ত্র পরিপুষ্ট হয় সেই কাঠামোটাতে তো আমরা ভাঙতে পারি নাই। একসময় চোরতন্ত্রের নেতৃত্বে যারা ছিল তারা এখন দেশ ছেড়ে গেছে বা কেউ জেলে আছেন, কিন্তু তন্ত্রটা, আপনি বলতে চাচ্ছেন তন্ত্রটা এখনো বিদ্যমান, কাঠামোটা বিদ্যমান আছে? হ্যাঁ আছে। এবং আপনি কি মনে করেন যে শুধু গত 15 বছরই চোরতন্ত্র তৈরি হয়েছে, তার আগে ছিল না? 54 বছর ধরে এটা আছে। শুরু হয়েছিল কম্বল চুরি দিয়ে, এখন ব্যাংক, টোটাল ব্যাংক হাওয়া হয়ে গেছে। তো মাঝখানে তো আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগও ছিল, সবাই ছিল, সবাই মিলে ঝুলে এগুলো করেছে। তাহলে কি গণতন্ত্রের কথা বলে আসলে দেশে আমরা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছি? চোরতন্ত্রের মানে নিগড় থেকে আমরা বের হতে পারছি না, আমরা বের হতে পারছি না। তার কারণ হচ্ছে সব জায়গায় এখন তো কোনো প্রতিষ্ঠানে কোনো কাজই হয় না, সবাই ধরে নিয়েছে দেশে কোনো সরকার নাই, সুতরাং আপনি কোথাও গেলে কাজ পাবেন না, ঘুরতে হবে। তো এই জিনিসটা, একটা জিনিস আমরা বলি যে আমরা যদি অটোমেশন, ডিজিটালাইজেশন এগুলো যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে হয়তো দুর্নীতি কিছু কমানো সম্ভব। যেমন আপনি দেখেন যে ব্যাংকিং সিস্টেমে আমরা এখন ব্যাংকের সাথে যে লেনদেনগুলো করি, এটার অটোমেশন হয়ে গেছে না অনেক, আমাদের ঝামেলা অনেক কমে গেছে, হ্যারাসমেন্ট কমে গেছে। আমাদের এখানে একটা এনবিআর আছে, তো এটাকে নিয়ে নানান প্রশ্ন আছে। তো এটাকেও যদি মানে করা যায়, অটোমেশন করা যায়, দুর্নীতি অনেক কমে যাবে। আপনার কাছে আমি একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো, আপনি জাসদের রাজনীতি নিয়ে অনেক গবেষণা করেছেন, বইও লিখেছেন। 1972 সালে জাসদের যে জন্ম হলো তখনও তো তরুণ একটা নেতৃত্বেই জন্ম হলো, তাদের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নের কথা বলে জন্ম হয়েছিল, সেইটার সাথে 24শে আগস্টের পরে তরুণদের নিয়ে যে আরেকটা দল গঠিত হলো, এই দুইটার ভিতরে আপনি কোনো মিল অমিল বা কোনো কিছু খুঁজে পান কিনা? না, কিছুটা মিল আছে। মিল হচ্ছে তারুণ্যের মিল, হ্যাঁ, বেশিরভাগই তরুণ, বেশিরভাগই ছাত্র, প্রেক্ষাপটের কনটেক্সটের কোনো মিল, কিন্তু কনটেক্সটে মিল আছে। যেমন জাসদের জন্মটা হয়েছিল তারা তরুণদের মধ্যে থেকে, এরা সবাই বেশিরভাগই ছিলেন ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট। তো ছাত্রলীগ তো অনেক পুরনো প্রতিষ্ঠান ছিল, এবং ওই সময় আমরা দেখি 1970 সাল থেকে তারা বিভিন্ন জায়গায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ছাত্র সংসদে তারা নেতৃত্ব, নির্বাচনে জিতেছিল, তাদের একটা দৃঢ় ভিত্তি ছিল। তারপরে মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল। তার উপর ভিত্তি করে তারা যখন সরকারের সঙ্গে যখন তাদের সংঘাত হলো, তারা সেই আওয়ামী রাজনীতি থেকে বেরিয়ে এসে জাসদ তৈরি করলেন, একটা নতুন ধারা সৃষ্টির চেষ্টা করলেন। তাদের এক ধরনের গণভিত্তি ছিল আমি বলবো। কিন্তু 24-এর আন্দোলনে যারা করেছেন, এটা একটা স্রেফ একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে কোটা সংস্কারের জন্য, সরকারি চাকরিতে কোটা, অন্যান্য না, শুধু সরকারি চাকরি, এটার থেকে শুরু। এবং এটা মূলত শুরু হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে, তারপরে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর অন্যান্যরা এর সঙ্গে জড়িত হয়ে, তারা মনে করেছে যে এটা তাদের গোষ্ঠীগত স্বার্থের সঙ্গে প্রাসঙ্গিক, সেই জন্য তারা এটার প্রতি সংহতি জানিয়েছে। সেখান থেকে এসছে, কিন্তু এখানে রাজনীতিটা ছিল না, এটা রাজনৈতিক শক্তি হিসাবে এটার স্ফুরণ ঘটেনি। এবং 5ই আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে শূন্যতাটা রাজনীতির প্রক্রিয়া দিয়ে পূরণ করা হয়নি। তো সুতরাং এটা ওইটার সাথে এটার একটা গুণগত পার্থক্য আছে। তারপরে ধরেন জুলাই আন্দোলনের নেতারা, তারা কয়েকজনে মিলে রাজনৈতিক দল করলেন, তারা ইচ্ছা প্রকাশ করলেন তারা রাজনীতি করবেন, কিন্তু এই আন্দোলনে সবাই তো আর এই দলে আসেন নাই।
দুইজন এখনো তো মন্ত্রিসভায় আছেন। হ্যাঁ আছেন, দুইজন এখনো মন্ত্রিসভায় আছেন, এবং তারা এখনো ক্লিয়ার করেন নাই তারা মন্ত্রিত্ব করবেন নাকি মন্ত্রিত্ব ছেড়ে এসে নির্বাচন করবেন, এখনো ক্লিয়ার করেন নাই। তো সুতরাং এটা আছে, কিন্তু রাজনীতিটা তাদের স্পষ্ট না। আপনি যেটা বলছিলেন জাসদের শুরুতে একটা গণভিত্তি ছিল, তারপরও জাসদ যে লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিল সেই পৌঁছানো তারা ফেল করলো কেন? ফেল করলো কারণ তারা অনেক কিছু মানে মানে ফেল করেছে এটা তো আমরা বলতে পারি না। যেমন ৭৫-এ যে একটা সরকারের পতন হলো, এটা তো জাসদের আন্দোলনের ফসল আমি বলবো। ক্ষমতায় তারা যেতে পারে নাই, তারা বীজ বুনেছে, ফসল ফলিয়েছে, ফসলটা সেনাবাহিনীর লোকেরা কেটে নিয়ে চলে গেছে, জিনিস তো এটা হয়েছে। তো সুতরাং তারপরে তো একটা পরিবর্তন হয়েছে, তারপরে আমরা আবার একটা বহুদলীয় ব্যবস্থায় ফিরে এসেছি। তো ওই সময় যদি জাসদ আন্দোলন না করতো তাহলে কি হতো, এটা আমাদের বুঝতে হবে। তো সুতরাং রাষ্ট্র ক্ষমতায় জাসদ যেতে পারে নাই, নানান কারণ আছে। তাদের সেই যারা মুজিব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির নিয়ন্ত্রণে নিলেন, তাদের সংহতি, তাদের মধ্যেকার শৃঙ্খলা, তাদের মধ্যেকার ম্যাচুরিটি অনেক বেশি ছিল। জাসদের পরে আরো কয়েকটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, তার ভিতরে বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল। বিএনপি এখন একটা প্রধান দল হিসেবে আবির্ভূত হয়েছে, জাতীয় পার্টি সেভাবে আবির্ভূত হতে পারেনি। সার্বিক প্রেক্ষাপটে চিন্তা করলে এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির ভবিষ্যৎ পুরোপুরি ডিপেন্ড করে যে এনসিপির রাজনীতিটা ক্লিয়ার করতে হবে। তাদেরকে বলতে হবে যে আমরা বাংলাদেশ এখন মোটা দাগে দুইটা শক্তি, একটা হচ্ছে ইসলামিস্ট ফোর্স, যেখানে জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, চরমোনাই আছে, আরো অনেক আছে, এগুলি ৭০-৭২টা পার্টি আছে ওদের মধ্যে, যদিও এদের মধ্যে সবচেয়ে সংগঠিত হচ্ছে জামাত। আর একদিকে আছে বিএনপি, তার একটা স্পষ্ট রাজনীতি আছে। আর ছোট ছোট কিছু দল আছে, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতাকে অ্যাড্রেস করে কখনো রাজনীতি করে নাই যে আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। তারা লোকাল লেভেল নানান রকম ইস্যু নিয়ে রাজনীতি করে, নিজেদেরকে দৃশ্যমান রাখার চেষ্টা করে, এবং নির্বাচন হলে তারা বড় কোনো দলের পক্ষপুটে আশ্রয় নিয়ে সংসদে যাওয়ার চেষ্টা করে। তাদের আলাদা কোনো আমি দেখি না, রাষ্ট্র ক্ষমতা নিতে হবে সেজন্য আমাকে তৈরি হতে হবে, ওই জিনিসটা তাদের মধ্যে নাই। এর মধ্যে এনসিপিকে যদি রাজনৈতিক দল হিসাবে তার সামর্থ্যের পরিচয় দিতে হয়, তাহলে তাদেরকে এককভাবে রাজনীতি করতে হবে, এককভাবে নির্বাচন করতে হবে। এখন তারা যদি মনে করেন যে কোনো একটা জোটের মধ্যে চলে যায় কোনো একটা বড় দলের সঙ্গে, তাহলে কিন্তু তাদের সক্ষমতার পরিচয়টা আমরা পাবো না। যেমন আলাদা রাজনীতি করলে, আলাদা ভোট করলে, এখন আমরা ৭৩ সালে জাসদ একা নির্বাচন করেছিল, প্রায় ২৪০টা আসনে তারা প্রার্থী দিয়েছিল, জিতেছিল মাত্র একজন। অবশ্য সেখানে অনেক সিটে কারচুপি হয়েছিল, উপনির্বাচনে তারা আরেকজন পেয়েছিল, পরে আরেকজন স্বতন্ত্র, তারা ৩ জন হয়েছিল, এবং ওইটাই দ্বিতীয় বৃহত্তম দল ছিল ওই সংসদে। ৭৮ সালে যদি নর্মাল প্রসেসে রাজনীতি হতো, নির্বাচন হতো, হয়তো তারা আরো ভালো করতে পারতো। তো এনসিপিকে এখন বুঝতে হবে যে তাদেরকে রাজনৈতিক দল হিসাবে দাঁড়াতে হবে। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, এটা হবে খুবই প্রিম্যাচিওর, এটা মানে আমার মতে আর কি। কিন্তু তারা যদি টার্গেট করে যে না আমরা আগামী 10 বছর পরে, 10 বছরের মধ্যে আমরা যাব, তাহলে সেভাবে তাদের দলটাকে গড়ে তুলতে হবে, তৃণমূলের সংগঠনের বিস্তৃতি ঘটাতে হবে, নেতাদের আচরণেও ধারাবাহিকতা থাকতে হবে, এবং তারা যে বিএনপি এবং জামাত থেকে আলাদা, এটা তাদের আচরণে এবং বক্তব্যে এটা প্রমাণ দিতে হবে। অনেকে বলছেন রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটতে যাচ্ছে বা ঘটেছে অলরেডি, আপনার পর্যবেক্ষণ কি? না, এটা তো মানে এটা আমি এইভাবে বলবো না উত্থান ঘটে, এখানে দক্ষিণ পন্থাই ছিল সব সময়, এটা নতুন কিছু না। তো দক্ষিণ পন্থা বলতে তারা যে ব্যাখ্যাটা অনেক সময় দেন, সেটা হচ্ছে যে ইসলামিস্ট ফোর্সের একটা বেশি বেশি দৃশ্যমান আমরা দেখছি। তো দক্ষিণপন্থা বলতে ইসলামিস্ট মানে এর বাইরে যারা আছে এরাও দক্ষিণপন্থী দলই, এরা কেউই বামপন্থী দল না, এবং এদের মধ্যে আবার আড়াআড়ি আছে, আবার যোগসাজশও আছে, এটা আমরা দেখেছি।
তো সুতরাং এবং এরাই এখন আছে। তো যেহেতু এখন যে গ্লোবাল যে রাজনীতি আমাদের এখানে, আন্তর্জাতিক কমিউনিস্ট মুভমেন্টটা নাই, এটা নিঃশেষিত হয়ে গেছে। ফলে তার প্যাট্রোনেজ নিয়ে বিভিন্ন দেশে যে কমিউনিস্ট মুভমেন্ট বা সমাজতান্ত্রিক আন্দোলনগুলো ছিল সেগুলো আর এখন নাই। যারা আমাদের দেশে আগে সমাজতন্ত্রের কথা বলতেন, 2-4 জন ব্যতিক্রম বাদ দিলে বাকিরা কেউ সমাজতন্ত্রের কথা বলেন না। তারা বলেন কি গণতন্ত্র, ন্যায্যতা, কি জবাবদিহিমূলক সরকার, এইসব কথাবার্তা বলেন। সমাজতন্ত্রের কথা তো আর কেউ বলেন না। এখন মনে করেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বা একটা এখন যে আন্তর্জাতিক ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে থেকে আমরা কতটুকু হিউম্যান ফেস দিতে পারি একটা সরকারকে, সেই চেষ্টাটা, সেটার কথা অনেকে বলে। আমরা যেমন দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চার কথা বলছিলাম, যে এক ব্যক্তি কেন্দ্রিক সবকিছু গড়ে না ওঠা, গত 1 বছরে কি আপনি রাজনীতিতে এই সংস্কৃতির গুণগত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? না। এবং শুধু বড় দল না, এইটা এক ব্যক্তি কেন্দ্রিক। আমি বলবো যে এইটা কিছু কিছু দলের মধ্যে, যে জামাতের মধ্যে, এটা আমি মনে করি এক কেন্দ্রিক না। এবং জামাতের দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা অন্যান্য দলের তুলনায় বেশি, এটা আমি বলতে পারি। এটা এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে। কিন্তু বাকি সব দলগুলো তো এক ব্যক্তি কেন্দ্রিক। ছোট দলগুলো দেখবেন যে প্রধান যিনি নেতা তিনিই দল। তাহলে এই রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত কোনো পরিবর্তন আসেনি। আবার আমাদের উপদেষ্টারাও বিভিন্ন সময়ে যখন কথা বলার সময় তারা বলেন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এখানেও কি এক ব্যক্তি কেন্দ্রিক? এটা তো সরকারের কাঠামোটাই তাই। কারণ প্রধান উপদেষ্টা বাকিদেরকে নিয়োগ দিয়েছেন, এটা কেউ জনপ্রতিনিধি না। তাদের জবাবদিহি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে। সুতরাং প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের বাইরে কথা বলার কোনো এখতিয়ারই তাদের নাই, ক্ষমতাই তাদের নাই। একটা রাজনৈতিক দলের মধ্যে এটা থাকতে পারে যদি গণতন্ত্রের চর্চা হয়, তাই না? বা কিন্তু অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা যারা আছেন তারা হচ্ছেন প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার নিয়োগকৃত চাকরিজীবী বলতে পারেন। তাহলে নতুন কোনো উদাহরণ সৃষ্টি করতে কি আমরা পারলাম গত 14 মাসে বা 15 মাসে, যেটা ভালোর জন্য আগামী দিনে যেটা উদাহরণ হিসেবে থাকবে? হ্যাঁ, কিছু কিছু আছে। যেমন মনে করেন যে আমরা একটা বলে যে একটা শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা অনেকটা মুক্ত। আমি নিজে যেটা দেখি যে পত্রিকায় আগে অনেক কিছু লিখতে পারতাম না, এখন লিখতে পারছি, বলতে পারতাম না, বলতে পারছি। আপনি যদি ফেসবুকে যান, সেখানে দেখবেন যে মানুষ কত স্বাধীনভাবে গালাগালি করতে পারছে, চরিত্র হনন করতে পারছে, মানে পুরা স্বাধীন আর কি সবাই। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। এটা তো একটা ক্যাওস, বিশৃঙ্খলা। এটা একটা ক্যাওস, বিকজ এই স্বাধীনতাটা আমাদের ছিল না। এখন হঠাৎ করে স্বাধীন হয়ে যাওয়াতে এটা আমরা সবাই ডাইজেস্ট করতে পারছি না। মানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে এই যে দায়িত্ববোধটা নাই, দায়িত্ববোধটা হয়নি। আমরা যেমন ছোটবেলায় পড়তাম স্বাধীনতা অর্জনের থেকে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। না, সেটা স্বাধীনতার মূল্যটা বোঝা। যেমন আমি যেমন স্বাধীন, তেমন তো আপনিও তো স্বাধীন। তো আপনার প্রতি তো, আপনার স্বাধীনতা তো আমি খর্ব করতে পারি না আমার স্বাধীনতা এক্সারসাইজ করতে গিয়ে। সুতরাং পরস্পরের প্রতি যে আচরণটা এমন হতে হবে যে আমরা স্বাধীনতা এনজয় করব, কিন্তু আরেকজনের স্বাধীনতাকে খর্ব করে না, এই বোধটাও থাকতে হবে। যে প্রশ্নটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এই পর্বে, যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? অন্ধকার। মহিউদ্দিন আহমেদ, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।